আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার পর জুলাই আগস্টে নির্বাচন চাই বিএনপি, বললেন মির্জা ফখরুল। তড়িঘড়ি ফ্যাসিবাদের বিচার হলে প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় কাল। লন্ডনে শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসনের সব রিপোর্ট পাওয়া যাবে, জানালেন ডাক্তার জাহিদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে সীমানা প্রাচীরে পাথরের বদলে ইট, এক ঠিকাদারের নিয়ন্ত্রণেই অধিকাংশ কাজ। সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিতে শাটডাউন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত রেখেছে ভারত। অতিরিক্ত জনবল সরিয়ে নিয়েছে বিজিবি, বিএসএফ। চলছে নিয়মিত টহল। রোজায় বাজার স্বাভাবিক রাখতে পণ্য মজুদ বাড়াচ্ছে টিসিবি। মিলবে ডাল, সয়াবিন, ছোলা ও খেজুর। ডিলার পর্যায়ে বাড়ানো হবে তদারকি। রমজানের তেল, চিনি, মসুর ডাল, ছোলা এবং খেজুর, এই 5টা পণ্য দেওয়া হবে। যেহেতু আমরা দরিদ্র মানুষ, মধ্যবিত্তে, তাই এই জন্য যেহেতু পণ্যটা একটু ভালো হয়, ভালো খেজুরটা এবার দিতে হবে। তখনকার মানটা একটু খারাপ ছিল। এখনো লস অ্যাঞ্জেলসের 3টি এলাকায় দাবানলের বিস্তার। আগুন নিয়ন্ত্রণে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর এবছরের জুলাই আগস্টে ভোট গ্রহণ সম্ভব, বলছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়। বিএনপি মহাসচিব বলেন, ভোট যত বিলম্বিত হবে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ততই বাড়বে। দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝিতে তাই নির্বাচন চায় বিএনপি। মির্জা ফখরুল বলেন, জনগণের ফোকাস এখন জাতীয় নির্বাচন নিয়ে। গেল 3 নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় বলে জানান মির্জা ফখরুল। বিএনপি জামায়াতের দূরত্ব নিয়ে মহাসচিব বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি স্বকীয়তা আছে, এজন্য নির্বাচন প্রয়োজন। সব রাজনৈতিক দল নির্বাচন চাই, এই নিয়ে কোনো মতভেদ নেই। মির্জা ফখরুল বলেন, তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার করা হলে তা প্রশ্নবিদ্ধ হবে। বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা নির্বাচিত সরকারের সময় অব্যাহত থাকবে বলে জানান তিনি। সম্প্রতি সীমান্ত ইস্যুতে শক্ত অবস্থান নেয় সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়ে, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে। এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই, গত 3টা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেটাকে তারা সুগম করতে চায়। বিচার তো রাজনৈতিক সরকাররা করে। সত্য কথা হচ্ছে যে আপনি সবার আগে যে ফ্যাসিজম বলছেন, আপনারা ফ্যাসিজম এগেনস্ট হোম? এগেনস্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার, নির্যাতন, প্রচার কার উপর হয়েছে? তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে যদি আমরা ক্ষমতায় আসি? জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি শেষ হয়েছে। আগামীকাল রায়ের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার চতুর্থ দিনের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে জানান, এই মামলার বিচারের সংবিধান ও আইন অনুসরণ করা হয়নি। মামলাটি সম্পূর্ণ সাক্ষ্য প্রমাণহীন ও অনুমান নির্ভর। ব্যক্তিগত প্রতিহিংসা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই মামলায় খালেদা জিয়া সহ অন্যদের সাজা দেওয়া হয়েছে বলেও জানান তারা। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। সেই রায়ে তারেক রহমান সহ বাকি আসামিদের 10 বছরের সাজা দেওয়া হয়। 5 আগস্ট পট পরিবর্তনের পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিপ্ট আপিল গেল 11 নভেম্বর মঞ্জুর করে ওই কারাদণ্ডাদেশ স্থগিতের আদেশ দেন আপিল বিভাগ। আগামীকালের রায়ে সব আসামি ন্যায় বিচার পাবেন বলে আশার কথা জানান খালেদা জিয়ার আইনজীবীরা। ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনকভাবে এই মামলায় তথাকথিত মাদ্রাসা কোর্ট দ্বারা অভিযুক্ত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আদালত সেই আপিলটি শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। আজকে সেই আপিলটি শুনানি হয়েছে, জাজমেন্টের জন্য আগামীকালকে নির্ধারণ করেছে। শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। জানান, লিভার ট্রান্সপ্লান্ট, হেপাটোলজি কনসালটেন্ট সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের গতিবিধি। রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতিতে আনা হতে পারে পরিবর্তন। রিপোর্ট ছাড়াই যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ জরুরি তা নিতে আলাপ আলোচনা করবেন চিকিৎসকরা। চিকিৎসারত অবস্থাতেও খালেদা জিয়া দেশের খবর নিচ্ছেন বলে জানান জাহিদ হোসেন। একই সাথে দেশবাসীর কাছে আবারও দোয়া চেয়েছেন তিনি। লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। তাহলে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। এখন যেটা প্রয়োজন, অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে। দেশে HMP ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর স্থল বন্দরগুলোয় নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। কার্যক্রম শুরু করেছে মেডিকেল টিম। ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে দেয়া হচ্ছে প্রবেশের অনুমতি। এখন পর্যন্ত নতুন ভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। করোনার মতোই চীন থেকে উৎপত্তি নতুন HMP ভাইরাসের আক্রান্ত একজন রোগী এরই মধ্যে শনাক্ত হয়েছে বাংলাদেশে, তাই ছড়াচ্ছে আতঙ্ক। ভাইরাস শনাক্তে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে স্থলবন্দরগুলোয়। দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে মেডিকেল টিম। ওখানেও ইমিগ্রেশনের সময় আমাদেরকে চেক আপ করাইছে, সবাইকে মাস্ক পরাইয়ে দিছে, মাস্ক পরাই দিয়ে এই পাশে আসতে হয়েছে। আবার বেশি হিসাবে হিলি ইমিগ্রেশন, এখানেও আবার স্বাস্থ্যসেবা পরীক্ষা করে স্ক্রিনিং করে তারপর এখান থেকে বর্ডার ক্রস করতে দিই। নিজের সেফটির জন্য পরীক্ষা করাটা খুবই ভালো, যাতে নিজেদের মধ্যে না ছড়ায়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে কোনোভাবেই যেন এই ভাইরাস দেশে প্রবেশ করতে না পারে, সে কারণেই বাড়তি সতর্কতা। শারীরিক পরীক্ষা শেষে তবেই দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে পাসপোর্টধারীদের। ইন্ডিয়া থেকে আগত যাত্রীদের আমরা চেক আপ করতেছি, যেমন টেম্পারেচার আছে কিনা, সর্দি কাশি, অ্যাজমা সমস্যা আছে কিনা, COPD আছে কিনা, এগুলো আমরা দেখতেছি। এরপরে সতর্কতামূলক কথা বলতেছি। এরপরেও যদি কোনোটা সন্দেহভাজন মনে হয় তাহলে পরবর্তী ব্যবস্থার জন্য আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। ইমিগ্রেশনে এখানে ট্রিটমেন্টের সুযোগ নাই, আমরা আমাদের মেডিকেল টিম বসিয়েছি। তারা এটা যদি দেখতেছেন, যদি কারো এই বিষয়ে যারা অসুস্থ না তাদেরকে আমরা ইমিগ্রেশন করতেছি। যদি মেডিকেল টিমের নিকট প্রতীয়মান হয় যে কেউ অসুস্থ, তাহলে তারা মেডিকেল টিম তাদের ব্যবস্থা নেবে। সতর্কতা জারি হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। পাসপোর্টধারী যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা হচ্ছে, মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোনো যাত্রীকে। ইন্ডিয়া থেকে যারা আসছে যে যাত্রীরা, তাদের যে টেম্পারেচারটা দেখছি, তাদের শরীরে কোনো সমস্যা আছে কিনা, সর্দি জনিত জ্বর, এইটাই দেখছি। কাউকে এখনো পর্যন্ত আমরা শনাক্ত করতে পারিনি, এখনো কোনো আমরা সে রোগী পাইনি। নতুন এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমিন বাবু, যমুনা নিউজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদে সহায়তা দিতে চায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। নির্বাচন কমিশনের সাথে বৈঠকে কথা জানিয়েছে সংস্থাটি। দুপুরে নির্বাচন ভবনে এসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে বৈঠক করেন ইউএনডিপির ৮ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকটি এখনও চলছে। এরপর প্রধান নির্বাচন কমিশনারের সাথেও বৈঠকে বসবে সংস্থাটির প্রতিনিধিরা। এর আগে বিভিন্ন নির্বাচনে কমিশনকে প্রশিক্ষণ এবং নির্বাচনী উপকরণ দিয়ে সহায়তা করেছে ইউএনডিপি। এছাড়া ২১ নভেম্বর থেকে নাসির উদ্দিন কমিশনের দায়িত্ব নেয়ার পর বিদেশি প্রতিনিধিদের সঙ্গে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় পিচ্চি হেলাল ও সন্ত্রাসী ইমনকে গ্রেপ্তারের চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই ঘটনায় রাতুল নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সকালে চাঁদাবাজ, ছিনতাইকারী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার নিয়ে ব্রিফিং শেষে কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বলেন, শীর্ষ সন্ত্রাসী অন্য সন্ত্রাসীদের উপর গোয়েন্দারা নজর রাখছে। এ সময় তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাইফেল, বন্দুক, রামদা সহ ২৭ অপরাধীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। জানান, যাত্রাবাড়ি থেকে ৫ ও হাজারীবাগ থেকে একজন সহ মোট ৬ চাঁদাবাজকে আটক করা হয়েছে। এছাড়াও ঢাকার বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সহ ১০ ছিনতাইকারী আটক হয়েছে। একটি কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, কোন সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না। সে হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসবো। আমরা কোনো রাজনৈতিক বা কাউকে আমরা করি না। আমরা একজন চাঁদাবাজকে চাঁদাবাজ হিসেবে দেখি, একজন সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে দেখি। আমরা চাঁদাবাজ, সন্ত্রাসী যেই হোক, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তের মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে আপাতত কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত রেখেছে বিএসএফ। আজ পরিস্থিতি এখন পর্যন্ত কিছুটা শান্ত রয়েছে। সীমান্তে বিজিবি, বিএসএফ দুপক্ষই তাদের অতিরিক্ত জনবল প্রত্যাহার করে নিয়েছে। তবে নিয়মিত টহল অব্যাহত রেখেছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় এই বেড়া তৈরিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান ও সীমান্তের টহল জোরদার করে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তের মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে আপাতত কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত রেখেছে বিএসএফ। আজ পরিস্থিতি এখন পর্যন্ত কিছুটা শান্ত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। যাব তার কাছে। তুহিন, আজকে সীমান্তের পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। সার্বিক নিরাপত্তা কেমন দেখছেন সেটাও একটু বলবেন। নিরাপত্তা ব্যবস্থা যেটা রেগুলার থাকে, অর্থাৎ নিয়মিত সীমান্তরক্ষী বাহিনী যে টহলগুলো থাকে সেই টহলগুলো আছে। তবে বিজিবি অনেক দূরবর্তী অবস্থান থেকে পর্যবেক্ষণ করছে, নজরদারিতে রেখেছে যে ১২০০ গজের মতো যে উত্তেজনাপূর্ণ সীমান্ত এলাকায় যেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, সেই অংশে তারা অনেক দূরবর্তী স্থান থেকে নজর রেখেছে। কারণ তারা যদি কোনো রকম আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করে তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। পরিস্থিতি একদমই স্বাভাবিক। তারা আপাতত কাজ স্থগিত করেছে। তবে তাদের কেন্দ্র সরকারের বা আরও উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পরে তারা সেটা কাজ একেবারে বন্ধ করবে নাকি আবারও দেওয়ার চেষ্টা করবে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। এমন একটি প্রেক্ষাপটে ওখানে ঝুলে আছে। যদিও বিজিবি এবং বিএসএফের স্থানীয় যে কমান্ডাররা তারা সমঝোতার মাধ্যমে, পতাকা বৈঠকের মাধ্যমে যার যার অতিরিক্ত জনবল তাদের বাংকারগুলো যারা তৈরি করেছিল সেগুলো থেকে তারা দুই পক্ষে সরে গিয়েছে। এখন তাদের দুই পক্ষের নিয়মিত টহলগুলোই শুধুমাত্র চলছে। তাছাড়া এই এলাকার কৃষক এবং আশপাশের গ্রামবাসীদের ভিতরে একটি উৎকণ্ঠা তো আছেই যে আবারও হয়তো কোনো সময় তারা কাজ শুরু করতে পারে। কারণ তারা বলছে তারা আইন মেনেই এখানে কাজ করছে, কিন্তু খুবই সহজ হিসাব যে আন্তর্জাতিক রেখার সীমানা রেখার ১৫০ গজের ভেতরে কোনো রকম স্থাপনা আলোচনা ছাড়া করা যাবে না। সেই বিষয়টি তারা জেনেও কেন তারা করছে সেই বিষয়টিও আমাদের এই বিজিবি কর্মকর্তারা একটু অবাক হয়েছেন। তারা এর কারণ খুঁজছেন যে কেন এই পায়ে পড়ে ঝগড়া লাগানোর একটা প্রবণতা তারা দেখছেন। তাই স্থানীয় মানুষ, বিজিবি সবাই প্রস্তুত আছে। তারা আশা করছে ভারত আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাবে, সে আইন মেনে চলবে। তাহলে সীমান্ত পরিস্থিতি আর কখনোই হয়তো এই ধরনের পরিস্থিতি তৈরি হবে না। এখন পর্যন্ত আমরা যতটা দেখেছি একদমই স্বাভাবিক রয়েছে। অনেক ধন্যবাদ তুহিন আপনাকে।
চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রশাসনের আশ্বাস না পাওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন পুলিশের 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা। সকাল থেকে সচিবালয় 1 নং গেটের বিপরীতে ওসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন করছেন তারা। অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা বলছেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এ সময় কয়েকজনকে কাফনের কাপড় পরেও অবস্থান করতে দেখা যায়। আন্দোলনরতরা জানান, আমরণ অনশন কর্মসূচি ঘোষণার পর রাতে স্বরাষ্ট্র সচিবের সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলেও চাকরিতে পুনর্বহালের আশ্বাস না মেলায় আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। আগামীকাল আমাদের পাসিং আউট প্যারেড, অথচ আমরা এখনো এই পথে বসে রয়েছি। আমাদের কেউ কোনো আশ্বস্ত করতেছে না। আমাদের কি দোষ, এটা এখনো পর্যন্ত আমাদের অজানা। যখন আমরা একটা সপ্তাহের মধ্যে কোনো দৃশ্যমান কোনো ফল না দেখতে পেলাম, তখন আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছি। যতদিন পর্যন্ত আমরা আমাদের না কোনো কাঙ্ক্ষিত ফলাফল পাই, আমরা না কোনো আমাদের দৃশ্যমান কোনো রেজাল্ট পাই, ততদিন পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। পৌষ সংক্রান্তি উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইলে এবারও বসেছে মেলা। মেলার খবর জানবো সহকর্মী হোসাইন আলী বাবুর কাছ থেকে। বাবু, এই মেলার মূল আকর্ষণ কি? ক্রেতা সমাগম কেমন দেখছেন এখন? যদি বলি, আসলে এই যে গাজীপুরের কালীগঞ্জের বিনিরাইল গ্রামে প্রায় 250 বছরের পুরনো হয়েছে এই জামাই মেলা। আসলে প্রথম দিকে জামাই মেলা ছিল, পৌষের শেষ দিকে আসলে এই মেলাটা শুরু হয়। এখন কিন্তু আসলে এই মেলার আকর্ষণ হচ্ছে যে জামাইরা কখন এসে বড় মাছ কিনে নিয়ে যাবেন, সেই প্রতিযোগিতা হচ্ছে মূল আকর্ষণ। এখনো পর্যন্ত আমরা দেখেছি কয়েকদিন জামাই এসে তারা মাছ কিনেছেন তার শ্বশুর বাড়িতে নেওয়ার জন্য। একজন প্রায় 25 কেজি ওজনের একটি মাছ কিনে নিয়ে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছেন। উনি গত কিছুদিন আগে কিন্তু এই এলাকায় বিয়ে করেছেন বলে জানিয়েছেন। এখন বাজারে এই মেলায় আসলে প্রচুর পরিমাণ মানুষের সমাগম হচ্ছে। মেলা যত বাড়বে, শুধু মাছের মেলায় নয়, আশেপাশে নানার আসবাবপত্র রয়েছে, বড় বড় বালিশ মিষ্টি রয়েছে এবং খেলনা রয়েছে, শিশুদের সব ধরনের আয়োজন কিন্তু আসলে এখানে রয়েছে। এই যে এখানকার যে আয়োজক রয়েছেন তারা আসলে গত 3 দিন যাবতই আসলে এই মেলাকে আয়োজন করে নানা ধরনের যে নিরাপত্তা সেটা কিন্তু আসলে তারা বলে রেখেছেন। এছাড়াও কিন্তু কালীগঞ্জের যে থানা পুলিশ রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে এসেছেন, তারা নিরাপত্তা দিচ্ছে। এখানে আসলে সবচেয়ে বড় মাছ আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে পাখি মাছ, যেই মাছের ওজন 100 কেজি, সেটা দাম হচ্ছে প্রায় 3 থেকে 3 লাখ টাকা দাম চাচ্ছে, মধ্যে আসলে 2 লাখ টাকা দাম বলা হয়েছে। এখনো আসলে তারা বিক্রি করছেন। তারা যেটা বলছে যে যদি 2.5 লাখ বিক্রি করছেন, তারা যেটা বলছে যে যদি 2.5 লাখ টাকা দাম হয় তাহলে তারা সেটা বিক্রি করে দিবে। এছাড়াও কাতল মাছ, রুই মাছ এবং কালীবাউস মাছ, সব ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে। এখন এই আজকে যে কাতল মাছটি সেটি হচ্ছে 40 কেজি ওজনে, সেই মাছটি এখনো বেচাকিনি হয়নি, দাম হলে আসলে বুঝতে পেরেছি বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাস নিয়ে কেন এত শোরগোল? কেনই বা রাজপথে শিক্ষার্থীরা? অনশন কিংবা সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি বা কেন? শিক্ষার্থীদের দাবি 2য় ক্যাম্পাস নির্মাণের দায়িত্ব দিতে হবে সেনাবাহিনীকে, কিন্তু কেন? এই নিয়ে যমুনা টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে নির্মাণাধীন ক্যাম্পাসে দুর্নীতির নানা প্রমাণ। পাথর দিয়ে যে দেয়াল করার কথা তা হয়েছে শুধু ইটে। এমন দুর্নীতির আরও প্রমাণ তুলে এনেছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন আহসানুল কবির শাওন। উপমহাদেশের এমন এক বিশ্ববিদ্যালয় যার যাত্রা শুরু হয় 166 বছর আগে স্কুল থেকেই। এটি দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রদের আবাসনের কোনো ব্যবস্থা নেই। 12টি হল ছিল এক সময়, সেগুলো বেদখল হয়েছে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার আগেই। আয়তনেও সবচেয়ে ছোট ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তবে শিক্ষার্থী 17,000। নতুন ক্যাম্পাস তৈরির জন্য 2018 সালে প্রকল্প পাশের পর বরাদ্দ দেওয়া হয় 1920 কোটি 94 লাখ টাকা। কাগজের হিসাব বলছে প্রাথমিক পর্যায়ের 19টি কাজের মধ্যে হয়েছে মাত্র 5টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমি অধিগ্রহণের কাজটি এখনও সম্পন্ন হয়নি।
এ প্রকল্পে শুরু থেকেই দুর্নীতির নানা অভিযোগ। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন এজন্যই ঠিকঠাক হয়নি কোনো কাজ। সততার সমস্যার কারণেই আসলে এটা হচ্ছে, তাদের মধ্যে সততা থাকলে ব্যাপারটা এমন হতো না। আর দ্বিতীয় হলো সব কিছুকে রাজনৈতিক প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে লেনদেনের যে ব্যাপারগুলো আলটিমেটলি সেটাই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পিছিয়ে পড়ার কারণ। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতি হয়নি, আমি বলবো মূলত লুটপাটের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোর কারণে। কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার এই জায়গাতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস। নকশা অনুযায়ী থাকবে আবাসন সহ বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ সুবিধা। 7 বছর পর দৃশ্যমান শুধু সীমানা প্রাচীর ও একটি লেক, যে কাজের মান নিয়েও প্রশ্নের শেষ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপি রয়েছে আমার হাতে। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে কনক্রিট আর পাথরের মিশ্রণে, অথচ আমরা দেখতে পাচ্ছি এই সীমানা প্রাচীর তৈরি করা হয়েছে কেবলমাত্র ইট দিয়ে। অনিয়ম কোথায় কতখানি হয়েছে সেটি এই চিত্র দেখলে স্পষ্ট রকমের বোঝা যায়। প্রকল্পে ভূমি উন্নয়নের কাজ করেছে RN এন্টারপ্রাইজ। এর স্বত্বাধিকারী আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমি। আরও যে কয়েকটি কাজ চলমান জানা গেছে সেগুলো পরোক্ষভাবে তারই নিয়ন্ত্রণে। সব মিলিয়ে প্রায় 263 কোটি টাকার কাজের একচ্ছত্র নিয়ন্ত্রণ এই রুমির। এখন গা ঢাকা দিয়েছেন, বিভিন্ন মাধ্যমে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। অফিসে গেলে যমুনা টিভির ক্যামেরা দেখে বাধা দেয়। হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করলে মেসেজ পেয়ে নম্বরই ব্লক করে দেন। প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে এরই মধ্যে বাদ দেওয়া হয়েছে প্রকল্প পরিচালককে, বসানো হয়েছে একই দপ্তরের আমিরুল ইসলামকে। তার বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই। তাকে নিয়েও আপত্তি শিক্ষার্থীদের। দ্রুত দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়ার দাবিতে টানা 2 দিন অনশন করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে পালন করছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সোমবারও অনশনের পর সচিবালয়ের সামনে অবস্থান করে শিক্ষার্থীরা। যমুনা টিভিকে উপাচার্য বলছেন দুর্নীতির প্রমাণ মিলেছে। কতটা ত্রুটি হয়েছে এবং এই ত্রুটি কিভাবে সংশোধন করা যাবে সেটা আমাদেরকে যদি একটু বলে দেন, তাহলে সেই ত্রুটি সংশোধন করে আমরা ফার্দার কাজ করব। সেখানেও প্রশ্ন থেকে যায় যে এই কন্ট্রাক্টর কি কাজ করবে, আবার সে এতদিন কি কাজ করেছে। এখন এগুলাকে যে কিভাবে আমরা সমন্বয় করব, তার জন্য আমরা একটা সমন্বিত পদক্ষেপ আমরা নিয়ে তারপরে প্রয়োজনে আমরা নতুন কন্ট্রাক্টর দিব। দফায় দফায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসে, দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে বুধবারই জরুরি বৈঠকে বসবে সংশ্লিষ্ট সব পক্ষ। আপাতত সবার নজর সেই বৈঠকের দিকে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 3 দফা দাবিতে আজও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানকার বিস্তারিত জানবো সহকর্মী ফয়সাল মাহমুদের কাছ থেকে। ফয়সাল, আজকে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে, শিক্ষার্থীরা কি বলছেন? শাওন, আপনি জানেন যে গতকাল সচিবালয়ে আমরণ অনশন কর্মসূচির পরে শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি ছিল আমরণ অনশন সেটি প্রত্যাহার করলেও কিন্তু তাদের কমপ্লিট শাটডাউনের যে ঘোষণাটি ছিল সেটি কিন্তু বলবৎ ছিল। তারা বলছিলেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে সেগুলো তাদের পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি চলবে। আমরা এখানে কিছুক্ষণ আগেই এসেছি এবং এখানকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক একাডেমিক যে ভবনগুলো ছিল আমরা সেগুলোতেও গিয়েছি, দেখেছি সেখানে কিন্তু সবগুলো ভবনে আমরা দেখেছি তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন মোট প্রায় 7 থেকে 8টি ভবন সবগুলোই কিন্তু বলা যায় যে তালাবদ্ধ করে রাখা হয়েছে কমপ্লিট শাটডাউনের আওতায়। এর বাইরে কিছু জরুরি সেবা যেমন মেডিকেল স্বাস্থ্য ক্লিনিক সেটি কিন্তু চালু রয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনীয় সেবাগুলো যেখান থেকে নেওয়া হয় সেগুলো কিন্তু চালু রয়েছে। তো আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি যারা আছেন তাদের সাথেও কথা বলেছি। তারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা যোগাযোগ করেছেন বা তারা আলোচনা করছেন। শীঘ্রই তারা এর পক্ষে কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সাথে একজন শিক্ষার্থীদের প্রতিনিধি আছেন। আপনারা এই কর্মসূচি কতদিন নাগাদ চালিয়ে যাবেন বা এখন পর্যন্ত
কোনো সিদ্ধান্ত পরিপূর্ণ সিদ্ধান্ত পেয়েছেন কিনা? আমাদের লাস্ট হচ্ছে যে কর্মসূচি ছিল সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সচিবালয় ঘেরাও কর্মসূচি ছিল। তার পরবর্তীতে কালকের যেটা সেটা হচ্ছে আমরা আমরণ অনশন করেছি, আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়ার পূর্ব পর্যন্ত সেটা আমাদের চালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের আশ্বাস দিয়েছেন আগামীকাল 11:30টায় হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে মিটিং বসবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন সবাইকে নিয়ে। আর আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো ওইখানে আর নতুন করে বলবো না, বাট শুধু ওইখানে অনুমোদন দেওয়া হবে। সেজন্য হচ্ছে আমরা যারা আন্দোলনরত শিক্ষার্থী ছিলাম আমরা অনশন থেকে সরে আসছি। এখন বর্তমানে ক্যাম্পাসটা শাটডাউন কর্মসূচি চলছে। যদি কালকের মিটিংয়ে যদি আমরা সম্পূর্ণভাবে আমাদের দাবিগুলো আমাদের হাতে নিয়ে আসতে না পারি সেক্ষেত্রে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। জি ধন্যবাদ। শাওন, যেমনটি শুনছিলেন আসলে শিক্ষার্থীরা বলছেন আগামীকালকে অর্থাৎ বুধবার শিক্ষার্থী, কলেজ প্রশাসন এবং মন্ত্রণালয়ের সাথে একটি মিটিং রয়েছে। সেই মিটিং থেকে চূড়ান্ত অনুমোদনের কথা রয়েছে এই ছাত্রদের 3 দফা দাবির বিষয়ে। সেখান থেকে যদি চূড়ান্তভাবে তারা সিদ্ধান্ত পান তবে তাদের এই শাটডাউন কর্মসূচি স্থগিত করবেন, অন্যথায় তাদের এই শাটডাউন কর্মসূচি লাগাতার থাকবে। শাওন, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে। রমজানকে ঘিরে মজুদ বাড়াচ্ছে টিসিবি, মূলত বিক্রি করবে ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর। মুখপাত্র জানিয়েছেন এবার ডিলার পর্যায়ে তদারকি বাড়ানো হবে, যদিও গতবারের খেজুরের মান নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। আসন্ন রমজানকে সামনে রেখে পণ্যের মজুদ বাড়াচ্ছে সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবি। এজন্যে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে দরপত্র আহ্বান করা হয়েছে। মুখপাত্র জানিয়েছেন এবারও রমজানে ডাল, তেল, চিনির সাথে ভোক্তা পর্যায়ে বিক্রি হবে খেজুর ও ছোলা। কার্যক্রম শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। রমজানের তেল, চিনি, মসুর ডাল, ছোলা এবং খেজুর, এই 5টা পণ্য রমজানের সময় দেওয়া হবে। আশা করছি ফেব্রুয়ারি মাসের পণ্য থেকে আমরা রমজানের পণ্যগুলো দেওয়া শুরু করব। গেল রমজানের সময় খেজুরের মান নিয়ে প্রশ্ন উঠে অসন্তুষ্টি দেখা দেয় ভোক্তা পর্যায়ে। এবার ডিলার ও ভোক্তাদের আশা স্বল্প মূল্যে ভালো মানের খেজুর বিক্রি মিলবে। রমজান উপলক্ষে সামনে যেহেতু আমরা দরিদ্র মানুষ, মধ্যবিত্তে, এই জন্য যেহেতু পণ্যটা একটু ভালো হয়, ভালো হলে আমাদের জন্য একটু ভালো হয়। ভালো খেজুরটা এবার দিতে হবে, তখনকার মানটা একটু খারাপ ছিল, এখনকার মানটা যেমন ভালো হয়। ক্রেতাদের অভিযোগ হলো তাদের খেজুরের ভিতরে বালু থাকে, পোকা থাকে, তারা খেজুর ঠিক মতো খেতে পারছে না। আমাদেরকে ওইখান থেকে যেটা ধরাই দিয়েছে আমরা সেইটাই বিক্রি করতে বাধ্য। তো সেই ক্ষেত্রে গতবার খেজুরটা নিয়ে অনেক বদনাম হয়েছে, তো আশা করি এবার আর সেটা হবে না। টিসিবি কর্তৃপক্ষ বলছে পণ্যমান যাচাই করেই সংগ্রহ করা হয়, এবারও ভালো মানের পণ্য সংগ্রহ করা হচ্ছে। টিসিবি ইম্পোর্ট করলে সেটা কিন্তু ওই দেশ থেকে প্রি শিপমেন্ট ইন্সপেকশন হয়, আমাদের নমিনেটেড কোম্পানি ইন্সপেকশন করে, এবং ওই দেশের যে টেস্টিং কোম্পানি আছে তাদের সার্টিফিকেট ছাড়া কিন্তু এটা কখনোই এক্সপোর্ট হয় না বা অন বোর্ড হয় না শিপে। তো কোনো নিম্নমানের পণ্য বিদেশি বিশ্বের কোনো দেশ ওই দেশের থেকে সারকরণের অনুমতি দেয় না। 20,000 টন মসুর ডাল, 2 কোটি লিটার ভোজ্য তেল, 10,000 টন চিনির পাশাপাশি রমজান মাসে 10,000 টন ছোলা ও 1,500 টন খেজুর ভর্তুকি মূল্যে বিক্রি করবে টিসিবি। সারা দেশে ডিলার আছে 8,250 জন। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। ক্যালিফোর্নিয়ায় বাতাসের তীব্রতা বেড়ে চলায় আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে দাবানল। আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। লস অ্যাঞ্জেলসে এখনও নিয়ন্ত্রণহীন 3টি দাবানল। রেড ফ্ল্যাগ সতর্কতা জারি থাকবে অঞ্চলটিতে। প্যালিসেইড ওয়েটনে নিখোঁজ 23 জন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে মঙ্গল ও বুধবার ঘন্টায় 96 থেকে 100 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে শক্তিশালী বায়ুপ্রবাহ স্যান্টা অ্যানা, যার প্রভাবে দাবানলের ভয়াবহতা বৃদ্ধির শঙ্কা রয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে 1 লাখ মানুষকে। আবহাওয়া বিভাগ জানিয়েছে স্থানীয় সময় বুধবার সন্ধ্যার পর বাতাসের গতিবেগ কমতে থাকবে, এরপর উন্নতি হতে পারে দাবানল পরিস্থিতির। ক্যালিফোর্নিয়ায় স্মরণকালের ভয়াবহতম দাবানলে এ পর্যন্ত 24 জনের প্রাণহানি হয়েছে, পুড়ে গেছে 12,000-এর বেশি ঘরবাড়ি, স্থাপনা। লস অ্যাঞ্জেলসে এখনও বন্ধ হয়নি লুটপাট। গ্রেপ্তার, কারফিউ, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না লুটতরাজের ঘটনা। চুরির দায়ে নতুন করে আটক করা হয়েছে আরও 9 জনকে। ম্যান্ডিভিল ক্যানিয়নে একটি বাড়ি থেকে প্রায় $2 লাখ সমপরিমাণ অর্থ ও সম্পদ লুট করেছে আটককৃতরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা বাড়িঘর ও এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।
দাবানল কবলিত লস অ্যাঞ্জেলসের একটি বাড়িতে চুরির এই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। আগুন থেকে বাঁচতে যখন বাসিন্দারা ঘরবাড়ি ছেড়েছেন, এভাবেই ফাঁকা ভবনে ঢুকে চালানো হচ্ছে লুটতরাজ। প্রাণ বাঁচাতে জীবনের সব সঞ্চয় পেছনে ফেলে যেতে বাধ্য হয়েছে বহু মানুষ। ভাগ্যক্রমে আগুনের হাত থেকে কিছু সম্পদ বেঁচে গেলেও তা লুটে নিচ্ছে দুর্বৃত্তরা। এ যেন নজিরবিহীন দুর্যোগের সুযোগ ব্যবহারের নির্লজ্জ এক উদাহরণ। লস অ্যাঞ্জেলস কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ার শুরু থেকেই বিভিন্ন স্থানে ঘটছে এমন চুরির ঘটনা। লুটপাটের অভিযোগে গেল শুক্রবারই আটক করা হয় ২০ জনকে। এ ধরনের অপরাধ ঠেকাতে নেওয়া হয় কারফিউয়ের পদক্ষেপ, তবুও থামেনি লুটতরাজ। সোমবার একই অভিযোগে হাতে নাতে আটক করা হয় আরও ৯ জনকে। অর্থসহ অন্যান্য মূল্যবান সম্পদ বাগিয়ে নিয়েছিল আটককৃতরা। তালিকায় ছিল এমি অ্যাওয়ার্ডের ক্রেস্ট পর্যন্ত। 10 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে 9 জনকে প্যালিসেডস ও অ্যাটনে লুটতরাজের দায়ে বন্দী করা হয়েছে। অপরজনের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা ম্যান্ডেভিল ক্যানিয়নে একটি বাড়ি থেকে প্রায় $2 লাখ সমমূল্যের অর্থ ও সম্পদ লুট করেছে। জিনিসপত্র নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ে 9 চোর। উদ্ধার করা হয় খোয়া যাওয়া সম্পদ। এমন কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে প্রশাসন। ক্যালিফোর্নিয়ায় গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে ঘরবাড়ি ছাড়তে হয়েছে কয়েক লাখ মানুষকে। ফাঁকা এলাকা এবং গুরুত্বপূর্ণ ভবনগুলোর নিরাপত্তায় সতর্কতা বাড়িয়েছে প্রশাসন। তবে দাবানলের ভয়াবহতার মধ্যেই বাড়ছে বিশৃঙ্খলা। অনেক ক্ষেত্রেই ঠিকঠাক নজরদারি সম্ভব হচ্ছে না। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। চূড়ান্ত হচ্ছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা। এর আগে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির লক্ষ্যে শিগগিরই হামাস ইসরায়েল চুক্তি কার্যকরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলও। সংশ্লিষ্টরা জানিয়েছেন চুক্তির প্রথম ধাপে মুক্তি পাবে 34 জিম্মি। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া হবে 1000 ফিলিস্তিনি বন্দীকে। এ সময় ফিলাডেলফি করিডোর ও 800 মিটার দীর্ঘ বাফার জোনের নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে। গাজার দক্ষিণাঞ্চল থেকে উত্তরে যাওয়ার সুযোগ পাবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তা ব্যবহার করতে হবে উপকূলীয় সড়কপথ। চুক্তি কার্যকরের 16তম দিনে শুরু হবে পরবর্তী ধাপের আলোচনা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী তৌহিদ হোসেন। আমাদের সাথে থাকুন।